আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে নজিরবিহীন সহিংসতা, হামলা, লুট, অগ্নিসংযোগ, নিহত শতাধিক। সাতক্ষীরা ও শেরপুরে জেল ভেঙে পালিয়েছে কয়েদিরা। ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা। বিকাল ৩টার মধ্যে সংসদ বিলুপ্তির আলটিমেটাম। লুটপাট, সহিংসতা বন্ধের আহ্বান। সকল দলের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার। মিথ্যা মামলায় আটক সবাইকে মুক্তি দেওয়া হবে বললেন রাষ্ট্রপতি। তারেক রহমান দেশে ফিরবেন। খালেদা জিয়াও জনসম্মুখে কথা বলবেন শিগগির। সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল। এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরা আত্মগোপনে। শুনশান নীরবতা রাজধানীর মন্ত্রীপাড়ায়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর সারা দেশে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটতরাজ হয়েছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশের ওপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পুড়িয়েও দেওয়া হয় থানা ও পুলিশ ফাঁড়ি। এসব ঘটনায় বিভিন্ন জেলা থেকে প্রাথমিকভাবে অর্ধশতাধিক নিহতের খবর পাওয়া গেছে। শেরপুর ও সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে কয়েকশো বন্দী পালিয়ে গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। রাতে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পরে চারতলার একটি কক্ষ থেকে অজ্ঞাত ৬ জনের দগ্ধ লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে দগ্ধ মরদেহগুলো সুমন খানের পরিবারের সদস্যের কেউ নয় বলে জানা গেছে। নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ওই বাসভবন থেকে 4টি মরদেহ উদ্ধার করা হয়। পরে খোঁজ পেয়ে স্বজনরা গিয়ে লাশগুলো শনাক্ত করে নিয়ে যান। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। চুয়াডাঙ্গায় বিজয় মিছিল থেকে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের বাড়িতে ব্যাপক হামলা ও ভাঙচুর চালানো হয়। সন্ধ্যার দিকে শহরের কাঠপট্টি এলাকায় জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুর বাসভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির মধ্যে আগুনে পুড়ে 4 জনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মানিকগঞ্জে নৌপুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে শিবালয় থানায় আগুন ধরিয়ে দেয়। নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফির বাড়িসহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারির বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এদিকে সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে ৫৯৬ জন কয়েদি ও হাজতি পালিয়ে গেছে। সোমবার সন্ধ্যার পর জেলখানায় হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়ে এসব আসামিদের বের করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে অনেকেই আজ সকাল থেকে সাতক্ষীরা জেলা কারাগারে এসে আত্মসমর্পণ করতে থাকে। শেরপুরে জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় জেলা কারাগারে আটক থাকা ৫২৭ বন্দী পালিয়ে যায়। সোমবার বিকেল ৪:৩০টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া রাত থেকেই সরকারি বেসরকারি অফিস স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পুলিশ জানায়, রাত 12:30টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই ডলার দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এসব টাকা উদ্ধার করেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার ভোর 4টার পর ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় এ ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা। ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে 24 ঘণ্টা সময় নেওয়া হয়েছিল, কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় রাতেই রূপরেখা ঘোষণা করা হলো।
সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও সকালের মধ্যে ঘোষণা করা হবে বলে জানান নাহিদ। এছাড়া আজ সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার তাগিদ দেন তিনি। প্রিয় মুক্তিকামী ছাত্র জনতা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে। আমরা মনে করি আমাদের যে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম, জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। প্রিয় বন্ধুগণ, দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি কোনো ধরনের সেনাশাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো বি টিম সরকার কিন্তু আমরা মেনে নেব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। আগামীকাল সকাল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য এবং আমাদের যেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটির ঘোষণা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, সকল পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় সেই কমিটি পাহারায় থাকবে। আমাদের সংখ্যালঘু কমিউনিটিকে আমাদের রক্ষা করতে হবে, রাষ্ট্রীয় সম্পদ এবং এই দেশকে রক্ষা করতে হবে আমাদের। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর বাংলাদেশ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশজুড়ে মানুষ উদযাপন করছে, তারা যেন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের সঙ্গে সোমবার এক আলাপচারিতায় এসব কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন আমাদের দেশ দখলকৃত ছিল। তিনি দখলদার শক্তি একজন স্বৈরশাসক জেনারেলের মতো আচরণ করছিলেন, সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে, এটা বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতার মতো মন্তব্য করেন ইউনূস। আলাপচারিতায় সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার কথা উড়িয়ে দিয়ে ডক্টর ইউনূস বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার মতো মানুষ আমি না। দুপুর ৩টার মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনার জাতীয় সংসদ বিলুপ্তির ঘোষণা দিতে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। গণমাধ্যমকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, দ্রুত সংসদ বিলুপ্ত না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে শিক্ষার্থীরা। ছাত্র জনতার অর্জনকে নস্যাৎ করতে একটি মহল চক্রান্ত করে সাম্প্রদায়িক সহিংসতা ও নাশকতা করছে বলেও জানান তিনি। এসব সহিংসতা প্রতিহত করতে ছাত্র সমাজের প্রতি আহ্বানও জানান নাহিদ ইসলাম। এখনো দেখছি যে একটি
অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর 3টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল 3টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। আমরা যেই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি, তাকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট, সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। কেউ যাতে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায়, সেদিকে আমাদের সদা সতর্ক থাকতে হবে। অনতিবিলম্বে সংসদ বিলুপ্ত করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আজ থেকে স্বাভাবিকভাবে চলবে বলে জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল দলের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকার নির্বাচনের ব্যবস্থা করবে। এ সময় পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান রাষ্ট্রপতি। এর আগে রাষ্ট্রপতির সাথে কথা বলতে সন্ধ্যায় বঙ্গভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার সাথে হাজার হাজার উৎফুল্ল ছাত্র জনতাও বঙ্গভবন অভিমুখে যায়। ছাত্র আন্দোলন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি। স্থায়ী কমিটি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের অধীনে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিও জানান। গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ সহ অরাজকতা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব নেতাকর্মী সহ দেশবাসীকে তা প্রতিরোধ করার আহ্বান জানান। বেগম জিয়া সুস্থ হলে জনসম্মুখে আসার বিষয়ে সিদ্ধান্ত নেবে জানিয়ে তিনি বলেন, দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে আসার অনুরোধ করা হয়েছে। মইনুল হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতন ও শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সবশেষ পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সকালে জরুরি বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত সম্ভব সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে। যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদের যেটা একটা দামি সংসদ, যারা বিনা ভোটে নির্বাচিত, তারও কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই। রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। যখনই প্রেসিডেন্ট আমাদের কাছে প্রস্তাব দেবেন
আপনার এই অন্তর্বর্তী সরকারের আপনার নামের জন্য আমরা সেই সময় তাদেরকে প্রেসিডেন্টের নাম দেবো। কারণ ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত। একটি মহল দেশে অস্থিতিশীলতা, অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চায় জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিবাদের যে মূল হোতা জনগণ তাকে সরিয়েছে, সে পালিয়ে গেছে, জনগণ তাকে বিতাড়িত করেছে। সেইখানে আপনার এটা একটা বড় বিজয় নিঃসন্দেহে, সেই বিজয়টাকে কনসিডারেট করতে হবে। সেই জন্যই আজকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য, সংযম এবং পরমত সহিষ্ণুতার জন্য। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এইখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ। এবং জনগণকে তিনি অ্যালার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। যে আজকে আপনাদের মাধ্যমে আমি এই বার্তা আমরা সারা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই যে এখন অ্যারোগেন্স, ভেঞ্জিয়েন্স এগুলোর কোনো স্থান নেই। আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের। এখন যেটা প্রয়োজন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা, সুসংহত করা। প্রশ্নের জবাবে দলের দুই শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরা, রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন, আমরা কাল রাতেই তার সাথে দেখা করেছি, অত্যন্ত অসুস্থ। সুতরাং যখনই তিনি সুস্থ হবেন, ফিট মনে করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। মির্জা ফখরুল বেশ কয়েকটি গণমাধ্যম ও সংবাদকর্মীর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সব ধরনের সহিংসতা বাদ দিয়ে শান্ত থেকে বিজয় উৎসব করার কথা বলেন তিনি। সকল ধরনের সংঘাত এড়িয়ে যাওয়ার আহ্বান করে তিনি বলেন, দেশের কোনো সংখ্যালঘু মানুষ যাতে আক্রান্ত না হন তা নিশ্চিত করা বিএনপি নেতাকর্মী সহ সবার দায়িত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা গত 15 বছরে হাজারো মানুষকে গুম, খুন, অপহরণ করেছে। হামলা চালিয়ে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে। খুনি হাসিনার অত্যাচার, নির্যাতনে, নিপীড়নে দেশের গণতান্ত্রিকামী মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং এ কারণেই গণ আন্দোলনের মুখে খুনি হাসিনা পালানোর পর নির্যাতিত নিপীড়িতদের কারো কারো হয়তো আচরণে হয়তো বা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয় দেশবাসী, গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন, সেটি নিশ্চিত করা আপনার আমাদের সবার দায়িত্ব। কোন ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না। খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা, হিংসা, বিভেদ ছড়িয়েছে। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী
কেউ সংখ্যালঘু নন, বরং আমাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন, নিজেকেও নিরাপদ রাখুন, নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন, বরং আপনি একজন মানুষ। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আরেকটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যের প্রতি কারো কোনো প্রতি ক্ষোভ থাকলেও নিজেরা প্রতিশোধ গ্রহণ করবেন না। আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জনপ্রশাসনের কেউ অন্যায় করে থাকলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশের দূতাবাসগুলো নিরাপদ রাখা আপনার, আমাদের সকলের কর্তব্য, সকলের দায়িত্ব। খুনি হাসিনা এতদিন এসব প্রতিষ্ঠান তার পারিবারিক প্রতিষ্ঠানের মতন ব্যবহার করলেও এগুলো জনগণের সম্পদ, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কারো ব্যক্তিগত কোনো সম্পদ নয় এগুলো। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, সবশেষে আমি আবারও আপনাদের কাছে বলবো, কোনো অপশক্তি যাতে ছাত্র জনতার সফল বিপ্লবকে লক্ষ্যচ্যুত করার সুযোগ নিতে না পারে, এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এটি এই মুহূর্তে বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিশেষ আহ্বান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের সাথে থাকবে। সহিংসতা, লুটতরাজ ও হানাহানি পরিহার করে সব পক্ষকে শান্ত থাকতেও অনুরোধ জানান মিলার। এছাড়াও বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। As I made clear, what we are calling for today is an end to the violence and for accountability. Now, as to what accountability looks like, that's something that should take place under Bangladeshi law. Obviously, anyone responsible for acts of violence, acts that break the law, should be held accountable for them. As it relates to the interim government, as I made clear in my opening remarks, we think that it is important that we focus on the Bangladeshi people's democratic aspirations and see a path to democratic governance. Does America support Bangladesh military to install a caretaker government? We want to see the Bangladeshi people decide the future of the Bangladeshi government. পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে গেছেন। তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছে, সেখানে তার সঙ্গে কথা হয় ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। সঙ্গে ছিলেন আরও সামরিক কর্মকর্তারাও। পরে তাকে সেফ হাউসে নিয়ে যাওয়া হয়। ভারতীয় বিমান বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলিকে শেখ হাসিনা নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে সোমবার দুপুরের দিকে তিনি সশস্ত্র বাহিনীর পাহারায় হেলিকপ্টারে গণভবন থেকে বের হন। এরপর হেলিকপ্টারে দেশ ছেড়ে প্রথমে আগরতলায় পৌঁছান। পরে সেখান থেকে বিমানে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ হিন্ডন এয়ারবেসে নামেন। বাংলাদেশ ছেড়ে লন্ডনে যেতে চাইলেও যুক্তরাজ্য তাকে এখনও সবুজ সংকেত মেলেনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা আর কখনোই রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার দেশ ত্যাগের পর শুনশান হয়ে গেছে রাজধানীর মিন্টো রোড ও হেয়ার রোডের মন্ত্রীপাড়া। ওই এলাকার বাড়িগুলোতে এখন আছেন কেবল কর্মচারীরা। মিনিস্টার অ্যাপার্টমেন্টগুলোতে গিয়েও পাওয়া যায়নি কাউকে। গতকাল দুপুরে শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই মন্ত্রী প্রতিমন্ত্রীরাও তাদের সরকারি বাসা ছেড়ে পালিয়ে যান। সহকর্মী মুস্তাফিজুর রহমান জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর। এই মুহূর্তে আছি রাজধানীর হিয়া রোড থেকে। ঠিক আমার পেছনে যে বাসভবনটি, এটি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেনের, এবং আশপাশের যে এরিয়াতে আমরা এসেছি এখানে সবকিছু আসলে এটি হচ্ছে হিয়া রোডের মন্ত্রীপাড়া। আমরা আজকের দিনের বিভিন্ন জায়গায় গিয়েছি, এখানের
কি সার্বিক অবস্থা, দেশের যে চলমান উদ্ভূত পরিস্থিতি আছে সেটি নিয়ে দেখার চেষ্টা করেছি। এবং আমরা যেটি দেখতে পেলাম সেটা হচ্ছে পুরো মন্ত্রীপাড়াটা অন্যান্য দিন যেভাবে থাকে সেটি যেন আজকে মনে হলো অনেকটা শুনশান, কেউ কোনো অনেকটা জনমানব শূন্য। আমরা বিভিন্ন বাড়িগুলোর যে সার্বিক অবস্থা আছে সেটি দেখার চেষ্টা করেছি এবং মন্ত্রী কোনো মন্ত্রীকে পাওয়া না গেলেও ওখানে যারা কর্মরত আছেন, যে স্টাফ মালি আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বিভিন্নজন আসলে তারা বিভিন্নভাবে মন্তব্য করছেন। তারা বলছেন গতকালের যে ধরনের অদ্ভুত পরিস্থিতি ছিল, এখানেও হামলার ঘটনা ঘটেছে, বেশ কয়েকটি মন্ত্রীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে, বেশ কিছু লুটপাটও হয়েছে বলে তারা এমনটাই দাবি করছেন। এবং মন্ত্রীদের যে চলে যাওয়ার ব্যাপারটা আসলে তারা বলছেন এই যে জোন আছে মন্ত্রীপাড়ায়, এখান থেকে অর্থাৎ গতকালকেই অধিকাংশ মন্ত্রী তারা ছাড়েন, অর্থাৎ সেটি অনেকটা দুপুরের পরে। এছাড়া আর কয়েকজন মন্ত্রীর ব্যাপারে তাদের যে দায়িত্বরত স্টাফরা আছেন, কর্মচারীরা আছেন, তারা বলছেন, যেমন কি যদি আমি সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমনির কথা বলি, ওনার এখানে দায়িত্বরত যারা আছেন তারা বলছেন সমাজ কল্যাণ মন্ত্রী বেশ কয়েকদিন ধরে কিন্তু তিনি তার বাসভবনে আসছেন না। সব মিলিয়ে বলা যায় এই মন্ত্রীপাড়া এখন অনেকটাই শুনশান, অনেকটা জনমানব শূন্য। রাজধানীতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন এখন যেন ধ্বংসস্তূপ। গতকাল শেখ হাসিনা হেলিকপ্টারে ওই ভবন ছেড়ে চলে যাবার পর আজও তা জনতার দখলে। সকাল থেকে হাজার হাজার মানুষ তা দেখতে ভিড় করছেন। সকালে গণভবন ঘুরে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। গতকাল দিন থেকেই গণভবনের চারপাশ ঘিরে হাজারো মানুষের ভিড় ছিল। রাজধানীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেখান থেকেই যে পেরেছেন ছুটে এসেছেন প্রধানমন্ত্রীর সরকারি এই বাসভবনের দিকে। এক পর্যায়ে বিকেলের দিকে এই ভবন ঘিরে চারপাশে লাখো মানুষ অবস্থান নেন। কেউ কেউ ভিতরে ঢুকে পড়েন এবং বিভিন্নভাবে এই গণভবনের গাড়িতে, গাছপালায় নানাভাবে আঘাত করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি পড়ে আছে গণভবন চত্বরে এবং এই গাড়িটি পুড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে গণভবনের দেয়ালে নানা রকমের গ্রাফিতি করেছে কেউ কেউ। গণভবনের চারদিকে এখনও ছড়িয়ে আছে নানা রকমের ধ্বংসস্তূপ। কোনো কামরাই আর অক্ষত নেই। গণভবনের ভেতরে সকাল থেকেই অনেকে ঢুকেছেন, কেউ কেউ ঘুরে ঘুরে দেখছেন, মোবাইল ফোনে লাইভ করছেন, কেউ কেউ বাচ্চা নিয়ে এসছেন। আশেপাশের বাসা থেকে অনেক নারীরা এখানে এসছেন। সেখানে গণভবনে প্রধানমন্ত্রীর রান্নাঘর, শোবার ঘর, বারান্দা এবং সব জায়গাগুলো তারা ঘুরে ঘুরে দেখছিলেন, আমরা দেখলাম। এবং একই সাথে গণভবনের যে পুকুরটি ছিল সেই পুকুরেও কিন্তু অনেকে নেমে পড়েছেন আনন্দে। সেই পুকুরে কেউ কেউ গোসল করছেন। এই গণভবনের বিভিন্ন আসবাবপত্র বাইরে নিয়ে আসা হয়েছে এবং প্রাচীরগুলো ভাঙা ছিল, সেই প্রাচীর দিয়েও কিন্তু অনেকে সেখানে ঢুকছিলেন। এক পর্যায়ে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা চলে যান, কয়েকজন সদস্য দাঁড়িয়েছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গণভবনের খবর কভার করার জন্য কয়েকটি গাড়ি সেখানে গিয়েছিল বিকেলে। সেই গাড়িগুলোও ভাঙচুর করা হয়েছে এবং আসবাবপত্রগুলো ভেঙে চুরে গণভবনের গেটের সামনে এবং দেয়াল ভেঙে তার সামনেও এনে রাখা হয়েছে অনেক কিছু। তো এই পরিস্থিতি দেখে আসলে বোঝার উপায় নেই যে এটি রাষ্ট্রের সর্বোচ্চ কারো বাসভবন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবন যেটি গণভবন, তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে দুপাশে এদিক ওদিক দিয়ে হাজার হাজার মানুষ আসছেন। তারা গণভবনের আজকের অবস্থাটা কি সেটি দেখার জন্য আসছেন। আপনারা সবাই জানেন এই বাসায় থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি গতকাল সকালের দিকে পালিয়ে গেছেন এই বাসা থেকে এবং তার চলে যাবার পর লক্ষ মানুষ, হাজারো মানুষ এই ভবনে ঢুকে তাদের অস্তিত্বের জানান দিয়েছেন। গণভবনের এরকমের চিত্র কিংবা বাংলাদেশের সরকার প্রধানের বাসভবনের এরকমের চিত্র এর আগে দেশের মানুষ আর দেখেননি। বোধ করি ভবিষ্যতেও আর দেখার মতো পরিস্থিতি তৈরি হবে না। তবে এই যে ঘটনা প্রবাহ এবং গণভবনের এই যে চিত্র, সেটি বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়েই রয়ে গেল। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, গণভবন, ঢাকা।
হঠাৎ আতঙ্কে ফাঁকা হয়ে গেছে সচিবালয়। ভয়ে আতঙ্কে সচিবালয় থেকে বের হয়ে গেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 12টার কিছু আগে কর্মস্থল ছাড়তে শুরু করেন অনেকে। 1 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যায় প্রশাসনের প্রাণকেন্দ্র। কর্মকর্তা কর্মচারীরা জানান, বেলা 12টার দিকে হঠাৎ গুজব ওঠে সচিবালয়ে হামলা হতে পারে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো সচিবালয়ে। এর পরপরই কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় থেকে বের হতে শুরু করেন। তবে সচিবালয়ের সার্বিক নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনা সদস্যরা। অনেকে বলতেছে যে বাহির থেকে হয়তো কেউ আক্রমণ করতে পারে, বাট এই ধরনের কোনো সম্ভাবনা নাই, কারণ সেনাবাহিনী অলরেডি তারা দায়িত্ব পালন করছে। এই ধরনের কোনো সম্ভাবনা নাই। হয়তো সবাই একটা প্যানিক সৃষ্টি করা হয়েছে, প্যানিকের কারণে সবাই হয়তো বের হয়ে চলে যাচ্ছে যে যদি কোনো সমস্যা হয়। আসলে আমরা তো জানি না কে বা কারা এটা একটা প্যানিক তৈরি করছে। এখন অনেকেই দেখি না এইভাবে চলে যাচ্ছে। এদিকে 6 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে দেশি বিদেশি উড়োজাহাজ ওঠানামা শুরু করেছে। বিমানবন্দরে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা। আমি এই মুহূর্তে আছি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণবিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় 6 ঘন্টা বিমান ওঠানামা বন্ধ ছিল। আজ সকাল থেকেই প্রবাসী যাত্রীদের ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানে সকাল থেকেই যাদের টিকিট কাটা ছিল সেসব যাত্রীরা বিমানবন্দরে প্রবেশ করেছেন এবং বিমানবন্দর এলাকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেনাবাহিনীর সদস্যরা প্রত্যেকটি গাড়ি চেকিং করার পর তারা এখানে বিমানবন্দর এলাকাতে গাড়িগুলো ঢুকতে দিচ্ছেন এবং যারা বিমানবন্দরে এই এয়ারপোর্টে চাকরি করেন তাদের আইডি কার্ড এবং যারা যাত্রী আছেন তাদের টিকিট দেখে এরপর সেসব যাত্রীদেরকে এবং এখানে কর্মরত চাকরিজীবীদের ঢুকতে দিচ্ছেন। যারা সব কিছু মিলিয়ে এই এলাকাতে যথেষ্ট কড়া নিরাপত্তা বজায় রেখেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এই এলাকাতে না ঘটে। এছাড়া আমরা বনানী, উত্তরা, নোয়াখালী এসব এলাকাতে আমরা ঘুরেছি। আজকের দিনে যান চলাচল মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে আমরা উত্তরা পূর্ব থানার সামনে সাধারণ মানুষের জটলা দেখেছি। সেখানে গতকাল থানাটি পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে আমরা এটাও দেখতে পেরেছি যে প্রায় 10 লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। এছাড়া বলা চলে যে সাধারণ মানুষের মধ্যে গতকাল যেই ধরনের এক ধরনের আন্দোলন কিংবা যে অবস্থা পরিপ্রেক্ষিত ছিল এটা মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আজকে গণপরিবহন হিসেবে বাস চলাচল করছে, এছাড়া ব্যক্তিগত গাড়ি, সিএনজি সবকিছু চলাচল করছে। এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। সংবাদে এখন রূপালী ব্যাংক বিরতি, আর বিরতির পর থাকছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে বিশ্ব গণমাধ্যমেও তোলপাড়। বিরতির পর আবারও ফিরে যাচ্ছি সংবাদে। টানা 23 দিনে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি। খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত। তবে থানাসহ কিছু গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে এখনো শুরু হয়নি সেবা কার্যক্রম। এতে সেবা বঞ্চিত সাধারণ মানুষ। ওদিকে রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ছাত্র জনতা। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশ। সড়কে বিজয় উল্লাসে নেমে পড়া জনতা ফিরে যাওয়ার পর রাস্তাঘাট এখন অনেকটাই স্বাভাবিক। তবে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেই কোনো পুলিশ সদস্য। রাজধানীর বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, ফার্ম গেট, কারওয়ান বাজার, বাংলা মোটর ও শাহবাগ মোড়ে ট্রাফিক সেবা দিচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। চলে গেছে, কোনো জায়গায় ট্রাফিক নাই। এখন জ্যাম বাদে তো আমাদের সমস্যা হবে, দুর্ভোগ আমাদের পথে হবে। এই জন্য যত সম্ভব আমার চেষ্টা করি যাতে জ্যামটা কমানো যায়। কালকে রাত থেকেই আমরা কাজ করে যাচ্ছি, কোনো ট্রাফিক নাই, তো জনগণ সাধারণভাবে চলাফেরা করুক, এটাই আমরা চাই। আমি দাঁড়ানোর পর থেকে মোটামুটি আরো 10-12 জন সবাই সব দিক দিয়ে দাঁড়িয়েছে, সবাই হেল্প করছে।
তবে একটা দিন মনে গেতে আছে, একজন খুব গালি দিয়ে গেল আমাকে। ওভারঅল সবাই হেল্প করতেছে, কোঅপারেট করতেছে। আমাদেরকে লোকজন পানি খাওয়াচ্ছে, আমার কাছে এখনো দেখেন কেক পরে আছে, যে কেকের যে হাতে বোতল পানি, এগুলো পেমেন্ট, ভালোবাসা, সবাই সেলুট দিচ্ছে, অনেক পেমেন্ট পাচ্ছি ভাই। এটা টাকা দিয়ে তো পেমেন্ট তো হবে না। সরকারি বেসরকারি অফিস খুললেও তা চলছে অনেকটা ঢিলে ঢালাভাবে। সাধারণ মানুষের আনাগোনাও কম অফিসগুলোতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এতে জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের অধস্তন কর্মচারী সংগঠনের তথ্য মতে দেশে 450টি থানায় হামলা হয়েছে। এসব থানা থেকে পালিয়ে গেছেন পুলিশ সদস্যরা। বন্ধ রয়েছে থানার কার্যক্রম। জরুরি প্রয়োজনে থানায় এসে ভোগান্তিতে পড়ছেন সেবা প্রত্যাশীরা। থানায় এসে দেখি যে আপনার তালা ঝুলানো। আমাদেরকে তো যেভাবে হোক ডেড বডিটা নিতে হবে, আমাদেরকে দেশে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের এখন কি করা উপায়? সব থানা বন্ধ, এখন কখন খুলবে তার কোনো নিশ্চয়তা নাই। কয়েক জায়গায় গেছি, এখান থেকে ডিবি অফিসে গেছি, সকালে আসছি, এখানে কাজ হয় নাই, ভাবলাম যে ডিবি অফিসে যাই। ডিবি অফিসে গিয়ে দেখলাম যে কেউ নাই, গেট মারা বন্ধ, কোথাও নাই। তো পাশেই ডিবি অফিসের পাশেই একটা দেখলাম যে ইসের কোনো পুলিশ কর্মকর্তার কার্যালয় আছে, সেখানে গেলাম, সেখানে কথা বললাম। উনি বললো এক কাজ করেন, আপনি ইসে যান, এই যে পুলিশ লাইনে যান, ঠিক আছে, রাজারবাগ পুলিশ লাইনে যান। তো সেইখানে আমার একজনকে পাঠাইলাম, তো কোথাও কোনো ব্যবস্থা নাই যে রুগীটা নিব, রুগী না আর কি, ডেড বডিটা, ঠিক আছে। আরও কয়েক জায়গায় ঘুরছি, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। এখন কি করব বুঝতে পারতেছি না। তবে স্বল্প পরিসরে চলছে সুপ্রিম কোর্টের 2 বিভাগের কার্যক্রম। খোলা রয়েছে নিম্ন আদালত, কিন্তু আদালত প্রাঙ্গণে তেমন উপস্থিতি নেই লোকজনের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফাহ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শ্রাবণ মাস চললেও দেখা নেই বৃষ্টির। সারের দামও বেশি, তাই বিপাকে পড়েছেন ঠাকুরগাঁওয়ের আমন চাষিরা। রোপা আমন চাষের ভরা মৌসুম চলছে, সেচ দিয়ে আমন চারা রোপণ করায় গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। কৃষি বিভাগও এই তাপদাহে পরামর্শ দিচ্ছেন বাড়তি সেচের, এতে খরচও গুনতে হচ্ছে কয়েক গুণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার জেলায় 1,37,000 হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ থেকে ধান উৎপাদন হবে 4,80,000 মেট্রিক টন। এবারে আন্তর্জাতিক সংবাদ। গেল দুদিন ধরে বিশ্ব গণমাধ্যমে খবরের শীর্ষে রয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার দেশত্যাগ এবং রাজনৈতিক পরিস্থিতিতে শিরোনাম করেছে আল জাজিরা, বিবিসি, সিএনএন, এনবিসি নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। খবরের বেশিরভাগ অংশেই শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে রাজনৈতিক অদূরদর্শিতা বলছে তারা। একই সাথে বাংলাদেশের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ও বিজয়কে স্বাগত জানানো হয়েছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি বলছে, শেখ হাসিনাকে রক্ষা এবং তার রাজনৈতিক আশ্রয়ের জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও প্রভাবশালী নেতারা জরুরি বৈঠক করেছেন। সংবাদে আবার রূপালী ব্যাংক বিরতি, আর বিরতির পর রয়েছে বিশ্ব রেকর্ড গড়ে প্যারিস অলিম্পিকে পোল ভল্টের সোনা জিতলেন সুইডেনের ডুপ্লান্টিস। চীনকে টপকে পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। বিরতি শেষে আবারও ফিরছি সংবাদে। এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্ব রেকর্ড করে প্যারিস অলিম্পিকের পোল ভল্টে সোনা জয় জিতলেন সুইডেনের আর্মান্দো ডুপ্লান্টিস। 6.25 মিটার লাফিয়ে বিশ্ব রেকর্ড করেন 24 বছর বয়সী এই অ্যাথলেট। টোকিও অলিম্পিকেও সোনা জিতেছিলেন 9 বার বিশ্ব রেকর্ডধারী ডুপ্লান্টিস। এই ইভেন্টে রূপা জিতেছেন যুক্তরাষ্ট্রের স্যাম কেন্ড্রিক্স, আর ব্রোঞ্জ জয় করেন গ্রিসের ইমানুইলে
কারালেস। মিশরকে 3-0 ব্যবধানে হারিয়ে অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছে স্বাগতিক ফ্রান্স। অন্য সেমিতে মরক্কোকে 2-1 গোলে পরাজিত করে ফ্রান্সের প্রতিপক্ষ হয়েছে স্পেন। এদিকে 21টি স্বর্ণ, 30টি রৌপ্য ও 28টি ব্রোঞ্জ সহ মোট 79টি পদক নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। 21টি স্বর্ণ সহ মোট 53টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে চীন। আর 13টি সোনা সহ 48টি পদক নিয়ে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। সারা দেশে নজিরবিহীন সহিংসতা, হামলা, লুট, অগ্নিসংযোগ, নিহত শতাধিক। সাতক্ষীরা ও শেরপুরে জেল ভেঙে পালিয়েছে কয়েদিরা। ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা। বিকাল 3টার মধ্যে সংসদ বিলুপ্তির আলটিমেটাম। লুটপাট, সহিংসতা বন্ধের আহ্বান। সকল দলের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার। মিথ্যা মামলায় আটক সবাইকে মুক্তি দেওয়া হবে বললেন রাষ্ট্রপতি। তারেক রহমান দেশে ফিরবেন। খালেদা জিয়াও জনসম্মুখে কথা বলবেন শিগগির। সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল। এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরা আত্মগোপনে। শুনশান নীরবতা রাজধানীর মন্ত্রীপাড়ায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।